হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। তো আজকে আমরা পড়তে চলেছি যে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ থেকে অলরেডি আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস এগুলো অলরেডি পড়া হয়ে গেছে। আজকে আমরা যে টপিকটা পড়ব তা হলো গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্য। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলি কী কী তোমরা ভালো করে লক্ষ্য করো যে গ্যাস, এই যে গ্যাস আমরা যে ফাঁকা জায়গাগুলো দেখতেছি এগুলোই অ্যাকচুয়ালি কিন্তু গ্যাস আছে, যেগুলো আমরা চোখে দেখতেছি না কিন্তু ত্বকের সাহায্যে আমরা অনুভব করতেছি। বলছে গ্যাসের গতিতত্ত্বে তাহলে এই স্বীকার্যগুলি কী কী হবে। নাম্বার ওয়ান, গ্যাস অণুগুলি একদম বিন্দু বিন্দু ভর বিশিষ্ট। যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার আয়তন ধারণ করে। গ্যাস অণুগুলির মধ্যে অনবরত এলোমেলো বিশৃঙ্খল পথে ছোটাছুটি করে। কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। কোনো গ্যাস অণু হয়তো কখনো এই দিকে ছুটলো, কোনোটা এই দিকে ছুটলো, কোনোটা এই দিকে ছুটলো, কোনো ঠিক ঠিকানা নেই। তাই গ্যাস অণুগুলির মধ্যে অনবরত তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। বুঝতে পারলে? তাহলে একটু ভালো করে পড়বে। গ্যাস অণুগুলির মধ্যে অনবরত স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই যে গ্যাস অণুগুলো যে ছোটাছুটি করে এদের মধ্যে তাহলে অনবরত কী হয়? সংঘর্ষ হয়। দুটি পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথকে বলা হয় মুক্ত পথ। তাহলে মুক্ত পথটা কি? মুক্ত পথ হলো গ্যাস অণুগুলো যখন এলোমেলো বিশৃঙ্খল পথে ছোটাছুটি করে এদের মধ্যে অনবরত কি হয়? সংঘর্ষ হয়। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথকে বলা হয় মুক্ত পথ। এইরকম যদি কয়েকটা মুক্ত পথ নিয়ে যদি আমরা গড় মান বের করি তাহলে সেটাকে বলা হয় গড় মুক্ত পথ। একটু ভালো করে এই জিনিসগুলো মাথায় রাখবে। হ্যাঁ, গ্যাস অণুগুলি যেহেতু ফাঁকাফাঁকিভাবে অবস্থান করে তাই গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। গ্যাস অণুগুলির শক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। এই গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য আছে এই স্বীকার্যগুলো তোমরা মোটামুটি 4-5টা ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা আসি গ্যাসের ব্যাপন। গ্যাসের ব্যাপন জিনিসটা কি ভালো করে একটু বোঝো। গ্যাসের ব্যাপন, গ্যাসের ব্যাপন গ্যাসের ব্যাপন হলো পরস্পর সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। মানে 2টা গ্যাস বা 3টে গ্যাস, যে কোনো সংখ্যক গ্যাস থাকতে পারে, কিন্তু এদের মধ্যে কন্ডিশন কি? কোনো রাসায়নিক বিক্রিয়া যদি না হয় তাহলে গ্যাস অণুগুলো একটা আর একটার সঙ্গে মিশে গিয়ে পরস্পর মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। এখানে কোনো বাহ্যিক কোনো শক্তির সাহায্য ছাড়াই গ্যাস অণুগুলো, মনে করো একটা পাত্রে এখানে গ্যাস আছে বা কোনো জায়গায় গ্যাস আছে, তাহলে এরা কী করবে? একটা আর একটার সঙ্গে মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে, মানে সব জায়গায় গ্যাসের ঘনত্বটা সেম করে দেবে। এটাই হলো তোমার গ্যাসের ব্যাপন। এবার গ্যাসের ব্যাপনের এই রকম তাহলে উদাহরণ আমরা কোথায় দেখতে পারি? দেখো, আমরা অনেক সময় ঘরে কি ধূপকাঠি জ্বালাই, ঘরের এক কোণে যদি ধূপকাঠি জ্বালাই কিছুক্ষণ পর সেই সেন্টটা কি হয়? ঘরের অন্য প্রান্তে থেকেও বুঝতে পারি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ঘরের এক কোণায় যদি আমরা ধূপকাঠি লাগাই সেখানে কি আস্তে আস্তে ধূপকাঠির জন্য কি ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে, তাহলে সেখানকার গ্যাসের ঘনত্ব আস্তে আস্তে কি হয়? বেড়ে যায়। তাই এই যে যেখানে গ্যাসের ঘনত্বটা কম আছে ঘরের অন্য প্রান্তে, সেই গ্যাসটা কিন্তু তখন কি হয়? সেই যে প্রান্তে ধূপকাঠিটা লাগাইছে সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পুরো ঘরটায় ছড়িয়ে যায় এবং পুরো ঘরটায় ছড়িয়ে গিয়ে পুরো ঘরে গ্যাসের ঘনত্বটা সমান করে দেয়। এটাই হলো গ্যাসের ব্যাপন। বা গ্যাসের ব্যাপনের তাহলে কারণ কি হবে? অ্যাকচুয়ালি গ্যাসের অণুগুলো যেহেতু খুব ফাঁকাফাঁকিভাবে অবস্থান করে তাই এক্ষেত্রে সহজেই গ্যাসের অণুগুলো একটা আরেকটার সঙ্গে সেই ফাঁকা জায়গার মধ্যে ঢুকে পুরো জায়গায় গ্যাসের ঘনত্বটা কী করতে পারে? সেম করে দিতে পারে। এই জন্য এটাই হলো গ্যাসের ব্যাপনের কারণ। হ্যাঁ, এবার তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, গ্যাসের চাপের উপর আয়তন, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কী, বা গ্যাসের আয়তনের উপর উষ্ণতার প্রভাব কী, এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে। দেখো, আয়তনের উপর গ্যাসের চাপের প্রভাব ভালো করে বোঝো। আয়তনের উপর চাপের প্রভাব কী, এগুলো কিন্তু মাঝে মাঝে এই কোশ্চেনগুলো আসে। আয়তন মানে ভি আর পি। দেখো, আমরা অলরেডি বয়েলের সূত্র থেকে জেনে ফেলছি যে কোনো গ্যাসের ভর এবং উষ্ণতা যদি ধ্রুবক থাকে তাহলে গ্যাসের যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে আয়তন কি হয়?
হ্রাস পায় ব্যস্ত সম্পর্ক, চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়। তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যখন ধ্রুবক থাকবে তাহলে পি আর ভির মধ্যে কোন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তার মানে চাপ বাড়লে আয়তন কমবে, উল্টেটাও বলতে পারি চাপ কমলে আয়তন বাড়বে। তো এটাই হলো আয়তনের উপর চাপের প্রভাব। হ্যাঁ, এবার আমরা আসি আয়তনের উপর উষ্ণতার প্রভাব কি, ভালো করে বোঝো। আয়তনের উপর উষ্ণতা, চাপের জায়গায় তাহলে কি হবে? উষ্ণতার প্রভাব। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, চার্চের সূত্র থেকে আমরা কি জানছি যে ভি, তার মানে আয়তন মানে হলো ভি, উষ্ণতা মানে একটি, এই দুইটার মধ্যে কি রিলেশন? তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, চার্চের সূত্র থেকে অলরেডি আমরা জেনে ফেলছি যে কোনো গ্যাসের ভর এবং চাপ যখন ধ্রুবক থাকবে, গ্যাসের উষ্ণতা এবং আয়তন পরস্পর কি হবে? সরল সম্পর্ক। তার মানে এবার এক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন কি হবে? বৃদ্ধি পাবে। আর উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। এটাই হলো গ্যাসের আয়তনের উপর উষ্ণতার প্রভাব, ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, এবার আমরা আসি যে উষ্ণতার সঙ্গে চাপের প্রভাব কি। তাহলে উষ্ণতার উপর চাপের প্রভাব, তাহলে এখানে লিখবো উষ্ণতার চাপের উপর উষ্ণতার প্রভাব। ভালো করে বোঝো, চাপের উপর উষ্ণতার প্রভাব বা উষ্ণতার উপর চাপের প্রভাব কি, একই ব্যাপার। তাহলে চাপের উপর উষ্ণতার প্রভাব কি? তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো, কোনো গ্যাসের ভর এবং আয়তন যদি আমরা ধ্রুবক রাখি তাহলে সেক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের অণুগুলির বেগ বৃদ্ধি পাবে। আর গ্যাসের অণুগুলির বেগ যত বৃদ্ধি পাবে এরা কিন্তু দ্রুত গিয়ে পাত্রের দেওয়ালে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করবে। আর বেশি পরিমাণ যদি চাপ প্রয়োগ করে তাহলে কি চাপের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রেও টি প্রপোর্শনাল কি হবে? পি। তাহলে ভালো করে মনে রাখবে, এই কোশ্চেনগুলো কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় আসে, খুব ভালো করে পড়বে একটার উপর আর একটার প্রভাব কি। এবার কোশ্চেন যে হিসাবে দিবে তোমাদের কিন্তু সেই হিসাবে লিখতে হবে যে গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কি বা চাপের উপর আয়তনের প্রভাব। যে কোশ্চেনগুলো দিবে সেই কোশ্চেনগুলো লিখতে হবে। এবার তোমাদের এই কোশ্চেনটা দেয় গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও। গ্যাসের অণুগুলির গতিশীলতার পক্ষে যুক্তি বোঝো। আমরা অলরেডি দেখো যে জিনিসগুলো পড়ছি, গ্যাসের ব্যাপন। দেখো গ্যাসের ব্যাপনে কি হয়, গ্যাসের ব্যাপনের ক্ষেত্রে আমরা অলরেডি লক্ষ্য করছি যে গ্যাসের অণুগুলির মধ্যে যখন কোনো তোমার বিক্রিয়া করবে না, গ্যাস অণুগুলো একটা আরেকটার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের থেকেই মিশে গিয়ে ওরা কি করবে? সমসত্ব মিশ্রণ তৈরি করবে। তাহলে এর থেকে বোঝা যায়, গ্যাসের ব্যাপনের থেকেই বোঝা যাচ্ছে তাহলে কি গ্যাস অণুগুলো সর্বদাই গতিশীল। কারণ গ্যাসের ব্যাপন যে ব্যাপারটা আছে, গ্যাসের ব্যাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাস অণুগুলো সর্বদাই একটা আরেকটার সঙ্গে মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করতেছে। তাহলে গ্যাস অণুগুলি যদি স্থির থাকতো তাহলে এরা কখনোই মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারতো না। যেহেতু এখানে গ্যাস অণুগুলো একটা আরেকটার সঙ্গে মিশে গিয়ে পুরো জায়গায় গ্যাসের ঘনত্বটা কি করতেছে? সমান করতেছে। তাহলে এখান থেকেই বোঝা যায় যে এই যে গ্যাসের ব্যাপন ঘটনাটা, এখান থেকেই তাহলে আমাদের পরিষ্কার যে গ্যাস অণুগুলো অনবরত ছোটাছুটি করতেছে। কারণ ছোটাছুটি যদি না করতো, মানে গতিশীল যদি না থাকতো, তাহলে এটা কিন্তু কখনোই সমসত্ব মিশ্রণ তৈরি করতো না। আর 2 নম্বর পয়েন্ট হলো গ্যাসের চাপ। ভালো করে বোঝো, গ্যাসের চাপ। মনে করো একটা আবদ্ধ পাত্রে আমরা একটা গ্যাস রাখছি, এবার গ্যাস অণুগুলো যদি স্থির থাকতো তাহলে পাত্রের দেওয়ালে গিয়ে চাপ প্রয়োগ করার কথা না। কিন্তু দেখা যায় কোনো আবদ্ধ পাত্রে যখন গ্যাস রাখা যায়, গ্যাস অণুগুলি অনবরত কি হয়? পাত্রের দেওয়ালে গিয়ে চাপ প্রয়োগ করে। যদি গ্যাস অণুগুলো স্থির থাকতো তাহলে তো চাপ প্রয়োগ করার অ্যাকচুয়ালি কথা না। যেহেতু গ্যাস অণুগুলি অনবরত গিয়ে পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করতেছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে গ্যাস অণুগুলো অনবরত ছোটাছুটি করতেছে। তার মানে গ্যাস অণুগুলো সর্বদাই গতিশীল। খুব ভালো করে পড়বে এই কোশ্চেনটা। হ্যাঁ, এবার আমরা আসি এখানে এই চ্যাপ্টার থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে পড়বে। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। আদর্শ
আচরণ থেকে বিচ্যুতির কারণ। খুব ভালো করে পড়বে এই কোশ্চেনটা। বিচ্যুতির কারণ। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। বুঝো, বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কেন? বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে কেন আলাদা? তাহলে এই বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসেবে দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের আলোচনা করতে হবে। সেটা হলো আয়তন জনিত ত্রুটি। ভালো করে বোঝো, আয়তন জনিত ত্রুটি। আয়তনজনিত ত্রুটির মধ্যে কি? তাহলে দেখো, গ্যাস অণুগুলি যেহেতু খুবই বিন্দু বিন্দু ভর বিশিষ্ট, তাই গ্যাস অণুগুলোর যখন যে পাত্রে রাখা হয় তখন গ্যাস অণুগুলি মানে সেই পাত্রের মধ্যে অবাধ আচরণ করতে পারে। এই জন্য গ্যাস অণুগুলির আয়তন পুরো পাত্রের আয়তনের সমান ধরা হয়েছে। অ্যাকচুয়ালি কি দেখা যায় যে গ্যাস অণুগুলো যতই ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু ভর হোক না কেন, এদের কিন্তু কিছু না কিছু হলেও আয়তন থাকবেই। তাই আমরা বাস্তবে গ্যাস অণুগুলোর যতটা আয়তন ধরছি, কিন্তু কার্যকরী আয়তন তার তুলনায় কিছুটা কম হবে। কারণ একটা দেখো, মনে করো একটা পাত্রে অনেকগুলো লক্ষ লক্ষ গ্যাস অণু আছে। এবার গ্যাস অণুগুলো যদি আমরা সবকটাকেই যদি একসাথে করি, তাহলে দেখা যাবে কিছু না কিছু হলেও, মনে করো এতটুকু আয়তন আছে, তাহলে দেখো কার্যকরী আয়তনটা যত বড়, মানে পুরো আয়তনটা যত বড় ছিল পাত্রের আয়তনটা, কিন্তু গ্যাস অণুগুলো মনে করো সবগুলোকে জড়ো করলে এতটুকু মনে করো হয়ে গেল, তাহলে এইটুকু আয়তন কিন্তু অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। তাই কার্যকরী আয়তন, যে গ্যাস অণুগুলোর যে আয়তন ছিল তার তুলনায় যে পাত্রে আয়তনটা ধরা হয়েছে তার তুলনায় কার্যকরী আয়তনটা কিছু কম হয়ে যাচ্ছে। তাহলে এটাই হলো আয়তনজনিত ত্রুটি। আর একটা হলো আকর্ষণজনিত ত্রুটি। ভালো করে বোঝো, আকর্ষণ জনিত ত্রুটি। আকর্ষণ জনিত ত্রুটি অ্যাকচুয়ালি লক্ষ্য করো, গ্যাস অণুগুলি যেহেতু খুব ফাঁকাফাঁকিভাবে অবস্থান করে, এই জন্য ধরা হয়েছে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় গ্যাস অণুগুলি যখন পাত্রের পরস্পর কাছে চলে আসে, তখন দেখা যায় এদের মধ্যে আকর্ষণ বল লক্ষ্য করা যায়। তাই যদি আকর্ষণ বল না থাকতো, তাহলে গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে গিয়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করার কথা, কিন্তু আকর্ষণ বল থাকার জন্য গ্যাস অণুগুলি আর ততটা আকর্ষণ বল মানে পাত্রের দেওয়ালে ততটা গিয়ে চাপ প্রয়োগ করতে পারছে না। মনে করো একটা ছবি থেকে দেখাই, মনে করো এই যে পাত্রের মধ্যে গ্যাস আছে, তাহলে গ্যাস অণুগুলির মধ্যে যখন কোনো আকর্ষণ বল থাকবে না, এরা কি অবাধে গিয়ে পাত্রের দেওয়ালের মধ্যে চাপ প্রয়োগ করবে। এবার যদি এদের মধ্যে আকর্ষণ বল থাকে, এই গ্যাস অণুটা মনে করো যাওয়া স্টার্ট করলো, ওকে পিছন থেকে কেউ টেনে ধরতেছে, আকর্ষণ করতেছে, তখন কিন্তু অতটা গিয়ে আর চাপ প্রয়োগ করতে পারে না। তাই এই জন্য যে পরিমাণ আকর্ষণ বল না থাকলে যে পরিমাণ গ্যাস অণুগুলো পাত্রের দেওয়ালে গিয়ে চাপ প্রয়োগ করবে, আকর্ষণ বল থাকার জন্য কিন্তু ততটা চাপ প্রয়োগ করতে পারছে না। তাহলে এটা হলো বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। এবার এখান থেকে একটা শর্ট কোশ্চেন দেয় যে বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তাহলে অ্যান্সার হবে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। খুব ভালো করে পড়বে এই শর্টটা। হ্যাঁ, তো এই চ্যাপ্টারের মোটামুটি যা রিলেটেড কোশ্চেন আসতে পারে সেগুলো আমি অলরেডি টপিকগুলো সব এক এক করে পড়িয়েছি। তো নেক্সট ভিডিওয়ে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারে কিন্তু আমি একটু বলে রাখি, যেহেতু এই দ্বিতীয় চ্যাপ্টারটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে মাধ্যমিকে 8 নম্বর কিন্তু থাকবে। তা এখান থেকে শর্ট কোশ্চেন 3টে থাকবে, 1 নম্বরই কোশ্চেন, তার মধ্যে এমসিকিউ একটা থাকবে, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত কোশ্চেন 2টা থাকবে, একটা 3 নম্বরই কোশ্চেন থাকবে এবং একটা কিন্তু অঙ্ক থাকবে। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক করতে হবে। কারণ এখানে যদি অঙ্ক যদি না করো, তাহলে কিন্তু তোমাদের সেই কোশ্চেনটা পরীক্ষায় বাদ যাবে। কারণ মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলো সেট হয় সেগুলো অঙ্কের অথবা কিন্তু অঙ্কই থাকবে, কোশ্চেনের অথবা কোশ্চেনই থাকবে। তাই অঙ্ক যদি না করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই কোশ্চেনটা বাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তাই এখান থেকে অঙ্কগুলো আমি কিভাবে করতে হবে সেগুলো একটু মোটামুটি দেখে দেবো। হ্যাঁ, আর তোমরা ভিডিওগুলো লক্ষ্য করতেই থাকো। এখান থেকে তোমরা ভিডিওগুলো
লক্ষ্য করতেই থাকো। হ্যাঁ, এখান থেকে আমি কি কোশ্চেন মাধ্যমিকে আসতে পারে সেই সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়েও আমি পরে বিস্তারিত আরও আলোচনা করব। হ্যাঁ, থ্যাংক ইউ।